গল্পপটের গল্পের আসরে আজ তোমরা শুনবে শ্রী স্বপন কুমারের লেখা গোয়েন্দা দীপক চ্যাটার্জি ও বাজ পাখির পুনরাভিযান গল্পটির অন্তিম পর্ব। যারা এখনও প্রথম পর্বটি শোনোনি তাদের জন্য লিংক ডেসক্রিপশন, আই বাটন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া রইল। গল্পটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে শুরু হচ্ছে শ্রী স্বপন কুমারের লেখা গোয়েন্দা দীপক চ্যাটার্জি ও বাজ পাখির পুনরাভিযান গল্পটির অন্তিম পর্ব। তেরোই মে, বেলা 8টা। রায়বাহাদুর রণেন্দ্র নারায়ণের বাড়িটা অসংখ্য পুলিশ প্রহরী বেষ্টিত হয়ে দুর্ভেদ্য দুর্গের মতোই পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছিল। দোতলার হলঘরে একটা বড় সোফায় বসেছিলেন রায়বাহাদুর রণেন্দ্র নারায়ণ। পাশে বসে স্বয়ং ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার চ্যাটারসন। তার কোমরে ঝোলানো 6 ঘোড়া অটোমেটিক রিভলভারটা যেন রায়বাহাদুরের মনে বিশ্বাস উৎপাদন করে অটুট গাম্ভীর্যে শোভা পাচ্ছিল। মিস্টার চ্যাটারসন বললেন, মিস্টার রায়বাহাদুর, আমার মনে হয় আপনি মিথ্যা ভয় পাচ্ছেন। হরদয়ালের ফাঁসি তো কবেই হয়ে গেছে, আর 20 বছর পর সেই ব্যাপার নিয়ে আপনাকে কেউ ভয় দেখাচ্ছে, এত কথা লিখে ব্ল্যাকমেল করছে। ইজ ইট পসিবল? আপনি হয়তো ঠিকই বলছেন মিস্টার চ্যাটারসন। আমারও মনে হয় ওর মধ্যে কোথাও একটা গলদ আছে, কিন্তু কোথায় যে গলদ তা বোঝবার সাধ্য আমার নেই। ও মিস্টার রায়বাহাদুর, আপনার নার্ভ বড় দুর্বল হয়ে গেছে। রায়বাহাদুর হেসে মৃদু তোয়াজের ভঙ্গিতে বললেন, তা হয়তো হবে মিস্টার চ্যাটারসন, তবু কেন জানি না আজ সামান্য কারণে আমার মনটা বড় উতলা হয়ে উঠেছে। রায়বাহাদুর এগিয়ে গিয়ে ড্রয়ার থেকে হুইস্কির বোতল বার করে খানিকটা তরল পদার্থ গলায় ঢেলে দিলেন। এতে তার স্নায়ু সবল হলো কিনা জানি না, তবে সাময়িক দুশ্চিন্তার লাঘব হয়তো কিছুটা হলো। ঠিক এমন সময় টেলিফোনটা বেজে উঠল। রায়বাহাদুর ফোন তুলে বললেন, হ্যালো, কে বলছেন? তোমার নিয়তি, বাজ পাখি বলছি। তুমি হয়তো জানো না, আমার পথে কেউ বাধার সৃষ্টি করতে পারে না। সামান্য পুলিশ বাহিনী কেন, সমস্ত লাল বাজারের সমস্ত পুলিশ বাহিনীও আমার দুর্বার গতির কাছে একগুচ্ছ তৃণের মতন তুচ্ছ। বুঝলে রায়বাহাদুর রণেন্দ্র নারায়ণ ওরফে শয়তান কিষান চাঁদ। মিস্টার চ্যাটারসনের মতন শত শত লোকেরও সাধ্য নেই নিয়তির মতন করাল আমার রোষবহ্নিকে বাধা দেয়। তুমি ভগবানের নাম করতে শুরু করো কিষান চাঁদ, কারণ তোমার পরমায়ু আর 8 ঘন্টা মাত্র। রায়বাহাদুর আর থাকতে পারলেন না। প্রাণপণে আত্মদমন করবার চেষ্টা সত্ত্বেও তার হাত থেকে ফোনটা ছিটকে পড়ল। কোনো রকমে সেটা যথাস্থানে রেখে দিয়ে তিনি চুপচাপ চেয়ারে গা এলিয়ে দিলেন। তারপর নিজেকে একটু সামলে নিয়ে বলতে শুরু করলেন, মিস্টার চ্যাটারসন, আমি বলি কি, আমি বরং টাকাটা ওকে দিয়েই দিই। আমি আর এভাবে সহ্য করতে পারছি না। মিস্টার রায়বাহাদুর, ওয়াই আর ইউ সো নার্ভাস? এভাবে ডাকাতকে প্রশ্রয় দিলে তারা তো আরো পেয়ে বসবে। একটা বাজে ফোন পেয়ে আপনি এত ভয় পেয়ে গেলেন? রায়বাহাদুরের কম্পমান ঠোঁট দিয়ে শুধু ফুটে উঠল একটি মাত্র কথা, মিস্টার চ্যাটারসন, ওর নাম বাজ পাখি। ড্যাম ব্লাডি বাজ পাখি। বাট সি, ইউ আর সো হোপলেসলি এক্সস্টেড দ্যাট আই অ্যাম অলসো অফ নো ইউজ, মিস্টার রায়বাহাদুর। রায়বাহাদুরের চোখে মুখে যেন হঠাৎ ফুটে উঠল এক অদ্ভুত দৃঢ়তা। তিনি বললেন, না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। আমি ওকে 1 টাকাও দেব না। দেখি ওর কত বড় সাধ্য। দ্বীপ নিভে যাওয়ার পূর্ব মুহূর্তে ঠিক যেভাবে দপ করে জ্বলে ওঠে, রায়বাহাদুরের এই উদ্দীপনাও কি তাহলে সেই রকমই কিছু? পেন্ডুলামের দোলনের সাথে সাথে এগিয়ে চলেছে সেকেন্ড আর মিনিটের কাঁটা। সময় এগিয়ে চলেছে যেন বিদ্যুতের গতির সাথে পাল্লা দিয়ে। দেখতে দেখতে 25 মিনিট কেটে গেছে, আর বাকি মাত্র 5 মিনিট। একজন পুলিশ কনস্টেবল ঘরে এসে প্রবেশ করল। রায়বাহাদুর খেকিয়ে উঠলেন, কি হলো, কি চাই?
মিস্টার চ্যাটারসনের দিকে চেয়ে সে বলল, স্যার, গোয়েন্দা দীপক চ্যাটার্জি আর তার সহকারী রতনলাল এখানে এসেছেন। মিস্টার চ্যাটারসনের মুখখানি আনন্দ উদ্ভাসিত হয়ে উঠল। তিনি বললেন, ও, দীপক এসেছে, এক্ষুনি তাকে পাঠিয়ে দাও। দেখতে দেখতে আরো 2 মিনিট কেটে গেছে। ঘরের মধ্যে প্রবেশ করল দুজন লোক। মুখে তাদের অদ্ভুত দুটো মুখোশ, দুহাতে দুটো উদ্যত নিকশ কালো পিস্তল। মাথার ওপর হাত তোলো চ্যাটারসন এন্ড রায় বাহাদুর। চ্যাটারসন স্তম্ভিতের মতন বলে উঠলেন, সে কি, তুমি দীপক নও? মূর্তি দুটি হো হো করে হেসে উঠল। তাদের মধ্যে একজন চ্যাটারসনের কপালের উপর পিস্তলটা উঁচিয়ে বলল, শোনো মিস্টার চ্যাটারসন, 1 পাও নড়েছ কি তোমার মৃত্যু কিন্তু আজ নিশ্চিত। অপরজন রায় বাহাদুরের বুকের সামনে পিস্তল ধরে হুকুম করল, রায় বাহাদুর, সোজা ঘরের কোণের দিকে গিয়ে ওই সিন্দুকটা খুলে ফেলুন। কেন? ওই সিন্দুকটা কেন? কারণ আমি জানি যে ওই সিন্দুকের মধ্যে 20,000 টাকা রাখা রয়েছে, আর এও জানি যে ওই সিন্দুকের চাবি আপনার কোমরের সাথে বাঁধা। আর মুহূর্ত মাত্র বিলম্ব না করে সিন্দুক খুলে 20,000 টাকা আমাকে দিন, না হলে এই মুহূর্তকেই নিজের জীবনের শেষ মুহূর্ত বলে জানবেন। না 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 না, আমি তোমার কথা মতোই কাজ করছি। দোহাই তোমার, দোহাই তোমার, আমাকে আমাকে প্রাণী মেরো না, প্রাণী মেরো না ভাই। দস্যুর কথা মতো 20,000 টাকা রায় বাহাদুর তার হাতে তুলে দিলেন। তারপর ওরা দুজনে পিস্তল উঁচিয়ে ধীরে ধীরে পিছন দিকে সরে ঘরের কোণে এসে দাঁড়ালো। কিন্তু ঘর থেকে বের হবার অবকাশ তারা পেল না। তার আগেই ওদের দুজনের ঠিক পিছনে এসে দাঁড়ালো একজন বলিষ্ঠ চেহারার ব্যক্তি। তার দুহাতে দুটো উদ্যত পিস্তল যেন বিদ্যুতের মতো চকচক করছে। পিস্তল ফেলে দাও বাজ পাখি। হ্যাঁ, 1 পাও নড়বার চেষ্টা করবে না। কোনো রকম চালাকি করলেই তোমাদের মৃত্যু অবধারিত যেন। কে কে তুমি? আমি সেই যার ছদ্মবেশে তোমরা পুলিশের জালকে ভেদ করেছ, তোমার পরম বন্ধু এবং শত্রু দীপক চ্যাটার্জি। একটু চালাকি করবার চেষ্টা করবে না বাজ পাখি। মুখোশধারী দুজন পাশের দুটি চেয়ারে বসে পড়ল। দীপক তাদের দিকে 1 পা এগিয়ে গিয়েছে, এমন সময় তাদের একজন পা দিয়ে মেঝের এক স্থানে চাপ দিল। সবার চোখের সামনে চেয়ার সমেত দুজনে ভূগর্ভের দিকে অদৃশ্য হয়ে গেল, যেন ধরণী গভীর দুঃখে দুঃখিত হয়ে গ্রাস করে নিল তাদের। বিপুল আক্ষেপে দীপক 2টি গুলি ছুড়ল, কিন্তু না, সব ব্যর্থ। রায় বাহাদুরের দিকে চেয়ে দীপক বলল, আপনার ঘরে যেরকম একটা পালানোর রাস্তা আছে, কই সেটা আগে বলেননি তো? রায় বাহাদুর অবাক হয়ে বলে উঠলেন, কিন্তু কিন্তু ওরা ওরা কি করে জানলো ওই গোপন সুড়ঙ্গের কথা? ঈশ্বর, আমার 20,000 টাকা সব গেল, সব গেল, ঈশ্বর, সব গেল। দীপক রায় বাহাদুরের কথায় মনোযোগ না দিয়ে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে গেল। এই ঘটনার মিনিট 2 পরের কথা। রায় বাহাদুরের বাড়ির কিছুটা দূরে যে চকোলেট রঙের মরিস গাড়িটা দাঁড়িয়েছিল তা চলতে শুরু করলো। মোড়ের মাথায় একটা পাগল এতক্ষণ ছেঁড়া কাগজের টুকরো নিয়ে নাড়াচাড়া করছিল। এইবার সে মৃদু হেসে উঠে দাঁড়িয়ে একটা ট্যাক্সি ড্রাইভারকে ডেকে বলল, ট্যাক্সি। ট্যাক্সি ড্রাইভার তার দিকে চেয়েছিল নেহাত অবজ্ঞার দৃষ্টিতে, কিন্তু পাগলটা একখানা গোল চাকতি তার সামনে তুলে ধরতেই সেলাম ঠুকে সে দরজাটা খুলে দিয়ে বলল, আইয়ে আইয়ে হুজুর। একটু ভালো করে লক্ষ্য করলেই বোঝা যেত যে সেই পাগল লোকটা আমাদের গোয়েন্দা দীপক চ্যাটার্জির সহকারী রতনলাল ছাড়া আর কেউ নয়। শহরের প্রান্তে চিনি পাড়ার ক্ষুদ্র অপরিসর একটি গৃহের প্রায়ন্ধকার একটি কক্ষে মিটিং চলছে। একটি ঘরের মধ্যে গোল হয়ে বসে আছে কয়েকজন লোক। ঘরের কোণে টিমটিমে যে বাতিটা জ্বলছে তাতে আলোর চেয়ে বোধহয় ধোঁয়ায় উঠছে অনেক বেশি। অন্ধকার তাতে খুব বেশি দূর হয়নি, সবারই মুখ দেখা যাচ্ছে আবছায়ার মতো।
ঘরে কোনো জানালা নেই, মাত্র দুটি দরজা, তার মধ্যে একটি বন্ধ, অন্যটি এমন অদ্ভুতভাবে আটকানো যে বৈদ্যুতিক বোতাম না টিপলে বোঝাই যায় না যে সেখানে এভাবে একটা দরজা বর্তমান। দেওয়ালের একদিকে বিরাট একটা কাপড়ের উপর কালো কালি দিয়ে আঁকা বিশাল একটা বাজ পাখির ছবি, ঠিক যেন শিকারের উপর ছোঁ মারতে উদ্যত। নিচে টকটকে লাল কালিতে লেখা বাজ পাখি। সভার লোক সংখ্যা মাত্র 5 জন, 4 জন পুরুষ ও 1 জন নারী। পুলিশের কালো খাতায় এদের 5 জনেরই নাম লেখা হয়েছে, তবে সবাই জনসমাজে পরিচিত নয়। শুধুমাত্র রুস্তমজি ও ওয়াংলি জনসাধারণের কাছে আতঙ্কের পাত্র। মহিলাটির নাম মাতেন। বর্মার বুকে একসময় সবাই ওকে জমের মতো ভয় করত, তবে ভারতে এর নাম ততটা পরিচিত নয়। মহিলাটি চৈনিক, বার্মিজ, ইংরাজি এবং হিন্দি অনর্গলভাবে বলতে পারে। একটা ঘন্টা পরপর 3 বার বেজে উঠল। সভায় উপস্থিত সবাই সন্ত্রস্ত হয়ে উঠে বসল। বৈদ্যুতিক বোতাম নিয়ন্ত্রিত দরজাটা খুলেই আবার বন্ধ হয়ে গেল। ঘরের ভিতর প্রবেশ করল মুখোশাবৃত একজন লোক। তার পোশাক পরিচ্ছদ ধবধুরস্ত। লোকটির মুখমণ্ডল মুখোশাবৃত হলেও তার পরিচয় আমাদের সকলেরই জানা। ইনি কলকাতার ধনীদের ত্রাস, পুলিশের শিরোপীড়া উদ্রেককারী বিখ্যাত দস্যু সর্দার বাজ পাখি। উপস্থিত সকলে সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে সভাপতিকে সম্মান জানালো। বাজ পাখি আদেশের ভঙ্গিতে হাত দুটো নেড়ে বলল, বসুন আপনারা। রুস্তমজি, এবার তোমার খবর বলো। রুস্তমজি উঠে দাঁড়িয়ে পড়ল। ধীর অথচ ব্যক্তিত্বপূর্ণ কণ্ঠে বলতে শুরু করল, মহামান্য সভাপতি, রায় বাহাদুরের কাছ থেকে আমরা 20,000 টাকা ছিনিয়ে আনতে সমর্থ হয়েছি। দীপক চ্যাটার্জি বাধা দেবার চেষ্টা করেছিল, কিন্তু সে ব্যর্থ হয়। রুস্তমজি একটি টাকার তোড়া বাজ পাখির হাতে তুলে দিল, তারপর বলল, অবশ্য গোয়েন্দা দীপক চ্যাটার্জি আমাকেই বাজ পাখি ভেবে ভুল করেছিল, কিন্তু আমি যে রায় বাহাদুরের ছদ্মবেশী চাকর ভজুয়া তা ওরা জানতে পারেনি। যখন রায় বাহাদুরের কাছে কাজ করতাম তখনই জানতাম যে ওর ঘরের মধ্যে একটা গোপন সুড়ঙ্গ পথ আছে। সেই পথ ধরেই আমরা পলায়ন করি। বাজ পাখি বলল, ওয়াংলি, এবার তোমার খবর বলো। একটা বিরাট মোটা ফর্সা বার্মিজ উঠে দাঁড়ালো। তার পরনে লুঙ্গি ও শার্ট, পায়ে স্লিপার। সে বলল, সভাপতি, আমরা যখন পলায়ন করছিলাম তখন দীপক চ্যাটার্জির সহকারী ওই রতনলাল একটা মোটরে চড়ে আমাদের ঠিক পিছনে পিছনে আসছিল। আমি ব্যারাকপুরের মোড়ে একটা বোমা ছুড়ে তার মোটরে আগুন লাগিয়ে দিই। ভাগ্য ভালো তার, সে যাত্রা বেঁচে যায়, যদিও আমাদেরকে আর অনুসরণ করতে পারেনি। ঠিক এমন সময় ছুটতে ছুটতে একজন লোক ঘরে প্রবেশ করল। বাজ পাখি প্রশ্ন করল, কি হলো শামসুল সর্দার, কি খবর? লোকটি হাঁপাতে হাঁপাতে বলল, আগে এইমাত্র খবর পেলাম আমাদের 13 নম্বর কুঠির ওপর পুলিশের নজর পড়েছে। বাজ পাখি মৃদু হেসে বলল, ও জন্য কোনো দুশ্চিন্তা নেই শামসুল, ও খবর আমি আগেই জানতাম। ওখান থেকে সবকিছুই সরিয়ে ফেলা হয়েছে। যাই হোক, আপাতত আমাদের পরবর্তী কাজের সম্বন্ধে চিন্তা করা যাক। ইনি হচ্ছেন মহামান্য চীন গভর্নমেন্টের প্রেরিত দূত। এনার নাম ফুচাও। আগামী 26শে মে তারিখে ডালহাউসি স্কোয়ারের মোড়ে ভারত গভর্নমেন্টের কতগুলো গুপ্ত দলিলপত্র মিলিটারির তত্ত্বাবধানে চালান যাবে। আমাদের কাজ হবে সেগুলো মিলিটারির কাছ থেকে লুট করে এর হাতে দেওয়া। অবশ্য এর জন্য আমরা চীন গভর্নমেন্টের কাছ থেকে পুরস্কার স্বরূপ 2 লক্ষ টাকাও পাবো। ফুচাও হেসে বলল, এই কাজের জন্য যে টাকা পাওয়া যাবে তার সিকিভাগ আমার প্রাপ্য, আর বাকি টাকাটা আপনারাই ভাগ করে নেবেন। উপস্থিত সকলেই আনন্দে হাততালি দিয়ে উঠল। মাতান একটু রসিকতা করে বলে উঠল, আমার ভাগে কত পড়বে মিস্টার বাজ পাখি? বাজ পাখি হেসে বলল, 1.5 লক্ষ টাকার মধ্যে 50,000 টাকা আমি নেব, আর বাকি 1 লক্ষ টাকা আপনারা ভাগ করে নেবেন।
মাতান একটু কটাক্ষ করে বলল, টাকাটা কিন্তু বড্ড কম হয়ে গেল মিস্টার বাজ পাখি। এ কাজে এর চেয়ে বেশি পাবে না যে সুন্দরী। তবে তোমার জন্য আমার কাছে আরো কয়েকটি কাজ আছে, তাতে তোমার পুষিয়ে যাবে। যাই হোক, এবার বাকি কাজগুলো তোমরা বেশ মন দিয়ে শুনে নাও। এরপর 1 ঘন্টা সেখানে যে আলোচনার স্রোত বয়ে গেল তা শুনলে বাইরের কোনো লোক হয়তো ভয়ে আটকে উঠত, কিন্তু ওরা বেশ স্বচ্ছন্দভাবে সেগুলো আলোচনা করল। পুলিশ বিভাগের পক্ষেও এই আলোচনার কথা ধারণা করা দুঃসাধ্য। সময় সকাল 8:30। টেলিফোনটা ক্রিং ক্রিং করে বেজে উঠল। রিসিভারটা তুলে নিয়ে বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ দীপক চ্যাটার্জি বলল, হ্যালো, দীপক চ্যাটার্জি স্পিকিং। গুড মর্নিং দীপক, আমি ইন্সপেক্টর মিস্টার চ্যাটারসন কথা বলছি। আরে মিস্টার চ্যাটারসন জি, তা এত ভোরে নিশ্চয়ই কোনো সংবাদ আছে। আর আমি যদি ভুল না করি তাহলে নিশ্চয়ই বাজ পাখি সম্বন্ধে। তুমি ঠিকই ধরেছো দীপক, বিনা কারণে তোমাকে এত সকালে বিরক্ত করব না। আসলে এবারের ব্যাপারটা একটু বেশি সিরিয়াস। তুমি নিশ্চয়ই বিশাল ঘরের মহারাজের নাম শুনেছো, আর তার রক্ত হীরাটার ব্যাপারেও তুমি জানো। গত পরশু রাতে সেটা চুরি গেছে। মহারাজের বংশানুক্রমিক হিরে, দাম প্রায় 2 লক্ষ টাকা। তো তিনি তো অস্থির হয়ে তাগাদার পর তাগাদা দিয়ে আমাদের অস্থির করে তুলেছেন, কিন্তু আমরা তো যে তিমিরে সেই তিমিরেই। এখন তোমার সাহায্য অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। আর তাছাড়া শুধু চুরি নয়, মহারাজের মেজ ছেলে রমেন্দ্র দস্যুদের বাধা দিতে গিয়ে তাদের হাতে গুরুতর আহত হয়েছেন। ভালো চিকিৎসকের তত্ত্বাবধানে রাখলেও তার অবস্থা খুব একটা ভালো নয়। এখনো নির্দিষ্টভাবে বলা যায় না যে সে কি বাঁচবে নাকি মারা যাবে। আর তারপরে উপর মহল থেকেও জোর চাপ আসছে যত শীঘ্র সম্ভব এই ব্যাপারে কিনারা করার জন্য। তাই এখন তুমি যা কিছু ভরসা দীপক। বুঝলাম, কিন্তু বাজ পাখির গন্ধ এর মধ্যে পেলেন কি করে? আসলে ঘরের মধ্যে একখানা কার্ড কুড়িয়ে পাওয়া গেছে, তাতে রক্তবর্ণে আঁকা রয়েছে শিকারী উদ্যত একটা বাজ পাখির ছবি, আর তার ঠিক নিচে বার্মিজ ভাষায় লেখা, রক্ত হিরেটা আমার প্রয়োজনের জন্য নিয়ে গেলাম, ইতি বাজ পাখি। দীপক বলল, শুধু কি এইটুকুই নাকি আর কোনো সন্দেহজনক সূত্র পেয়েছেন? দেখো দীপক, সেসব কথা তো আর ফোনে বলা চলে না। তুমি থানায় এসো, এখানেই সবকিছু শুনতে পাবে। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি মিস্টার চ্যাটারসন। তারপর ফোনটা ছেড়ে দিয়ে সহকারী রতনলালের দিকে চেয়ে বলল, হ্যাঁ রতন, তৈরি হয়ে নে, এক্ষুনি আবার রওনা হতে হবে। মহানগরীর প্রান্তে টালিগঞ্জের গড়িয়া অঞ্চলে বিরাট একটা স্থান জুড়ে বিশালগড়ের মহারাজার রাজপ্রসাদ। দোতলায় একটা মস্ত বড় হল ঘর। এইটাই মহারাজের হীরা জহরত রাখবার কক্ষ। এক কোণে বিরাট একটা লোহার সিন্দুক, পাল্লাটা বন্ধ। সেটার দিকে অঙ্গুলি নির্দেশ করে বঙ্কিমবাবু দীপকের দিকে চেয়ে বললেন, গত বুধবার রাত প্রায় 2টোর সময় 2জন লোক এই ঘরে প্রবেশ করে এবং অদ্ভুত এক প্রকার যন্ত্রের সাহায্যে এই সামনের পাল্লাটা কেটে ফেলে। তারপর অ্যাসিড দিয়ে তালাটা খুলে ফেলতে তাদের বেশি বেগ পেতে হয়নি। সেদিন অত্যাধিক গরম থাকায় মহারাজের মেজপুত্র রমেন্দ্র ভালো করে ঘুমোতে পারছিল না। এই ঘরে সামান্য খটাখট শব্দ শুনে সে চমকে ওঠে। বুঝতে পারে যে এই ঘরে নিশ্চয়ই চোর এসেছে। বন্দুকটা নিয়ে সে লঘুপথে পাশের ঘর থেকে এই ঘরে প্রবেশ করে, আর ঢুকেই দেখতে পায় দস্যু দলের একজন রক্ত হিরেটা নিয়ে নাড়াচাড়া করছে আর অপরজনকে বলছে, মাল ঠিকই পাওয়া গেছে রুস্তমজি, এবার চলো যাওয়া যাক। রমেন্দ্র সেই লোকটাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ওরাও এভাবে আকস্মিক বাধা পেয়ে ফিরে দাঁড়িয়ে রমেন্দ্রর দিকে গুলি বর্ষণ করে। রমেন্দ্র আহত হয় বটে, তবে ওদের মধ্যেও একজন সামান্য আহত হয়েছে, কারণ মেঝের এদিকেও এক ফোঁটা রক্তের দাগ দেখা গেছে।
দীপক হেসে বলল, সত্যি এদের চক্রান্ত যেমন সুপরিকল্পিত তেমনই দুঃসাহসিক, তার উপর বৈজ্ঞানিক উপায়ে সিন্দুক খোলা। এ তো দেখছি সত্যি সত্যি বাজ পাখি ফিরে এসে যেন আরো বেশি দুর্ধর্ষ হয়ে পড়েছে মিস্টার চ্যাটারসন। আচ্ছা, মহারাজের সিন্দুক থেকে হীরাটা ছাড়া আর কিছু চুরি যায়নি? মিস্টার চ্যাটারসন বললেন, হ্যাঁ, আরো কতকগুলো গয়না ইত্যাদি চুরি গেছে, তবে হীরাটার মতন দামি সেগুলো নয়। আচ্ছা, সেগুলোর বিবরণ দিয়ে থানায় রিপোর্ট করেছেন তো? আর প্রত্যেকটা জুয়েলারির দোকানে বিষয়টা জানিয়েছেন? হ্যাঁ, তা জানানো হয়েছে বটে, তবে ওরা যদি গয়নাগুলো গলিয়ে ফেলে সোনা বিক্রি করে সেক্ষেত্রে একটা চান্স নিয়ে দেখাই যাক না। অনেক সময় ধীশক্তি সম্পন্ন লোকেরাও তো ভুল করে ফেলে, তাই না? মিস্টার চ্যাটারসনও প্রাণ খোলা হাসিতে হেসে উঠলেন। যা বলেছ দীপক, নিশ্চয়ই চান্স নিয়ে দেখাই যাক না। সেদিন সন্ধ্যার দিকে মিস্টার চ্যাটারসনের কাছ থেকে জরুরি ফোন পেয়ে দীপক সোজা চলে গেল লালবাজারে। মিস্টার চ্যাটারসন দীপককে দেখেই হেসে অভ্যর্থনা জানিয়ে বললেন, আরে দীপক যে, এসো এসো, বসো। আসলে তোমার ধারণাই সত্য। আজ একজন লোক মহারাজের একখানা চোরাই গয়না একটা জুয়েলারির দোকানে বিক্রি করতে গিয়ে ধরা পড়েছে। তার কাছ থেকে কোনো কথা বের করতে পেরেছেন কি? না, আসলে লোকটাকে ঠিক বুঝতে পারছি না। দীপকের কথায় সেই লোকটিকে মিস্টার চ্যাটারসনের কামরায় আনা হলো। দীপক লোকটির দিকে চেয়ে প্রশ্ন করল, আচ্ছা, একটা কথা সত্যি করে বলো তো, এই গয়নাটা তুমি কোথা থেকে পেলে? সেই লোকটি বলল, আগে কাল বিকেলে রেস কোর্সে একটা লোক ঘোড়দৌড়ে অনেক টাকা হেরে যায়। তারপর সে পকেট থেকে ওই গয়নাটা বের করে বলে যে আমি যদি তাকে 200 টাকা দিই তাহলে সে গয়নাটা আমাকে দিয়ে দেবে। সত্যি কথা বলতে কি হুজুর, ওইটা দেখে মনে হলো যে ওর দাম 700-800 টাকার কম নয়, তাই তক্ষুনি ওকে টাকাটা দিয়ে আমি ওটা নিয়ে নিলাম। দীপক ধীর কণ্ঠে বলল, ওই লোকটাকে এর আগে কখনো দেখেছো? এই সত্যি কথা বলতে কি, ওকে আমি বার কয়েক এই রেসের মাঠেই দেখেছি, কিন্তু এর আগে কোনোদিন গহনা টহনা বিক্রি করেনি। এই সত্যি কথা বলতে কি, তাই সেদিন যখন গহনা বিক্রি করবে বলল, তখন ভাবলাম ওটা ওর নিজেরই মাল। কিন্তু সত্যি কথা বলতে কি হুজুর, যদি জানতাম যে ওটা চোরাই মাল, তাহলে আমি নিতাম না। সত্যি কথা বলতে কি, ওই লোকটার নাম হলো কি আপনার শামসুল। দীপক এবার হেসে মোলায়েম কণ্ঠে বলল, আচ্ছা ঠিক আছে, তোমার সত্যি কথায় আমি বিশ্বাস করলাম। এবার যদি আরেকটা সত্যি কথা বলো তাহলে তোমায় কোনো শাস্তিও পেতে হবে না, আর আগামীকাল তোমাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থাও করা হবে। কি কথা স্যার? দীপক ফিসফিস করে লোকটার কানে কানে বলল, রুস্তমজির নাম তো তুমি নিশ্চয়ই শুনেছ, তার সম্বন্ধে যা জানো চট করে বলে ফেলো দেখি। সত্যি কথা বলতে কি, বিশেষ আর কি জানবো হুজুর, আমাদের সাথে যাদের পরিচয় তাদের তো সব রেসের ব্যাপার। তবে এই সত্যি কথা বলতে কি, এই রুস্তমজির নামটা কোথায় যেন শুনেছি। সে হলো কি আপনার ওই বাজ পাখির ডান হাত। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, বাজ পাখির পরিচয় এই পৃথিবীতে কেউ জানে না, তবে যদি কোনো হতভাগ্য মুখোশীন বাজ পাখিকে দেখে ফেলে, হ্যাঁ সত্যি কথা বলতে কি তার মৃত্যু অনিবার্য। দীপক হেসে বলল, তা আমি জানি, তবে রুস্তমজির নামটা কোথায় যেন শুনেছিলে বললে না? চিন্তা করে দেখো তো মনে পড়ে কিনা। লোকটা কিছুক্ষণ চিন্তা করে বলল, হ্যাঁ মনে পড়েছে, নামটা আমি শুনেছিলাম ওই শামসুলের মুখেই। সত্যি কথা বলতে কি, সেদিন চিনেগলির চ্যাংফুর হোটেলে রেসের টিপ নিয়ে আলোচনা হচ্ছিল। সত্যি কথা বলতে কি, শ্যামসুল থাকে ওই চ্যাংফুর হোটেলে। তো সেদিন শামসুল ফোনে বলছিল যে শোনো রুস্তমজি, আজ তোমার সাথে দেখা করতে যেতে পারবো না, আশা করি তুমি ভালোই আছো। হ্যাঁ ব্যাস ওই পর্যন্তই। সত্যি কথা বলতে কি ওই একবারই রুস্তমজির নাম শুনেছিলাম। দীপক বলল, আচ্ছা, তুমি যেদিন শামসুলের কাছ থেকে মালটা নাও সেদিন ওর শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখেছিলে? আঘাত?
না, কই মনে পড়ছে না তো। হ্যাঁ, আর সত্যি কথা বলতে কি, আহত হলে কেউ আর ফুর্তি করে রেসের মাঠে খেলতে যায়? বলুন তো হুজুর। তাও তো বটে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যেতে পারো। লোকটি চলে গেলে দীপক মিস্টার চ্যাটারসনের দিকে চেয়ে বলল, শামসুল আর রুস্তমজি রাজবাড়ির লুটের সময় ছিল। শামসুল যখন আহত হয়নি তখন নিশ্চয়ই রুস্তমজি আঘাত পেয়েছে। শামসুল থাকে চ্যাংফুর হোটেলে। আচ্ছা মিস্টার চ্যাটারসন, চলুন তো একবার চ্যাংফুর হোটেলে হানা দেওয়া যাক। অবশ্য আপনি দূরে থাকবেন, প্রয়োজন হলে তখনই সাহায্যের জন্য আসবেন। আমি আর রতনী ঢুকবই চক্রের মধ্যে। এবার দেখা যাক ভাগ্যে কি আছে। তারপর রতনের দিকে চেয়ে বলল, শোন রতন, তুই যাবি চিনেম্যানের ছদ্মবেশে, আর আমি যাব অ্যাংলো ইন্ডিয়ান হয়ে। নিতান্ত প্রয়োজন ছাড়া কথা বলবো না, আর যদি কথা বলতেই হয় তাহলে ইশারায় কথা বলবো, বুঝলি? বউবাজার অঞ্চলের চিনে পাড়ার প্রান্তে গলিঘুপচির মধ্যে ঘুরপাক খেতে খেতে একটি প্রায়ন্ধকার গলির মধ্যে জমজমে একটি হোটেল। এই অঞ্চলের লোকেরা এটাকে চ্যাংফুর হোটেল নামে অভিহিত করে থাকে। সময় তখন সন্ধে 8:30। বাইরে থেকে দোকানে জনসমাবেশ বিশেষ নেই বলেই মনে হয়, কিন্তু ভেতরে প্রবেশ করলে বোঝা যায় যে লোকগুলো সব ঝিমিয়ে নিঃশব্দে ফিসফিস করে কথাবার্তা বলছে, তাদের সংখ্যা নেহাত নগণ্য নয়। হোটেলের এক কোণে একজন অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক 2 কাপ চা শেষ করে বিলটা চুকিয়ে বয়ের হাতে একখানা 2 টাকার নোট গুঁজে দিয়ে বলল, এ নাও, এইটা রাখো, বকশিস। এই সালাম সাহেব, সালাম। বয় একটা লম্বা সেলাম ঠুকে এক পাশে সরে দাঁড়াতেই সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোকটি বলল, আচ্ছা, তোমাদের মনিবের সাথে একটু দেখা করতে চাই, জরুরি প্রয়োজন আছে, দেখা করা যাবে? आप यहाँ पे बैठिए, हम अभी पूछ के आते हैं। বয় তাকে বসতে বলে ভিতরে অদৃশ্য হয়ে গেল। তারপর মিনিট 2 পরে এসে বলল, साहब आइए आइए मेरे साथ। বয়ের অনুগমন করে ভদ্রলোক উপনীত হল হোটেলের ভিতরে ছোট্ট একটা কক্ষে। একটা মিটমিটি ইলেকট্রিক আলো জ্বলছিল এক কোণে, কিন্তু তাতে আধার দূর হচ্ছিল না। একটা কৌচে বসে আছে একজন মোটা চিনেম্যান। অদ্ভুত পেশিবহুল তার দেহ, আর লম্বায় প্রায় 6 ফুট। অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোকটি ভাবতে লাগলো, চিনেম্যানেরা তো সাধারণত এত মোটা আর লম্বা হয় না, তবে কি লোকটি চ্যাংফু নয়? কিন্তু তার ভাবনা শেষ হবার আগেই চিনেম্যানটি ভাঙা ভাঙা ইংরেজিতে বলে উঠল, নমস্কার, হাউ ক্যান আই হেল্প ইউ? অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক বিন্দুমাত্র দ্বিধা না করে বলল, শামসুলের জন্য কতগুলো জিনিস ছিল, কিন্তু সে যে কোন ঘরে থাকে তা তো জানি না। আমি পরশুই বর্মা থেকে কলকাতায় বুকে পা দিয়েছি। আচ্ছা, আপনি কি চ্যাংফু? চিনেম্যানটি কুৎসিত হাসি ফুটিয়ে বলল, লোকে আমাকে ওই নামেই জানে বটে, কিন্তু কিন্তু আপনি কোন শামসুলের কথা বলছেন তা তো বুঝতে পারছি না। কোন শামসুল মানে? তোমার এখানে কজন শামসুল থাকে? শামসুল মানে আমাদের কর্তার দলের শামসুল। যেন একটা কথা মনে পড়েছে এমন ভাব দেখিয়ে চ্যাংফু বলল, শামসুল? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তা শামসুলের জন্য কি মাল এনেছেন একবার দেখতে পারি কি? অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক এর জন্য প্রস্তুত ছিল। হাসি মুখে একটা ছোট্ট পুঁটুলি চ্যাংফুর হাতে দিয়ে বলল, এই মাল পুরো 50 পাউন্ড আছে, আর দামও খুব সস্তা। সামান্য নমুনা দেখলেই বুঝতে পারবেন। চ্যাংফু নিবিষ্ট মনে কোকেনটুকু দেখে বলল, হ্যাঁ, মাল তো ভালোই আছে বলে মনে হচ্ছে। তা বলছি কি, শামসুলকে সবটা না দিয়ে আমাকে কিছু দিন না। হ্যাঁ, তাহলে তো সুবিধাই হয়। শুনেছি শামসুলের দিকে নাকি পুলিশের নজর আছে, আর ওর পাত্তা পাওয়াও মুশকিল। তা আপনি যদি নেন তা তো খুব সুবিধাই হয়। তবে শামসুল পুরনো বন্ধু কিনা, ওর সাথে একবার দেখা করা উচিত আমার।
ঠিক আছে ঠিক আছে, ও থাকে দোতলার 7 নম্বর কেবিনে। আচ্ছা, কাল তাহলে দাম মিটিয়ে দেব, অসুবিধা নেই তো? চ্যাংফুর ঘর থেকে বেরিয়ে সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক সোজা বড় হল ঘরে চলে এলো। সেখানে এক কোণে একজন চীনা ম্যান কফি খাচ্ছিল। তাকে কি একটা ইশারা করে সে হোটেল ছেড়ে বেরিয়ে এলো। কিছুক্ষণ পরে সেই চীনা ম্যান ভদ্রলোকটিও কফি শেষ করে বিল মিটিয়ে হোটেল থেকে রাস্তায় গিয়ে দাঁড়ালো। পথের মোড়ে দেখা গেল সেই অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক চীনা ম্যানটিকে বলছে, শোন, তুই যে কোনো জায়গা থেকে চ্যাংফুর হোটেলে ফোন করবি। ফোনে বলবি যে রুস্তমজির আঘাতের ক্ষতটা খারাপের দিকে গেছে, সে এক্ষুনি একবার শামসুলের সঙ্গে দেখা করতে চায়। আর এই কথা বলেই উত্তরের অপেক্ষা না করেই ফোনটা রেখে দিবি, বুঝলি? কথাবার্তা শেষ হতেই দেখা গেল চীনা ম্যানটি সোজা পথে চলে গেল, আর অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক আবার চ্যাংফুর হোটেলে ঢুকে 1 কাপ কোকোর অর্ডার দিল। একটু পরেই ফোনটা বেজে উঠল। হোটেলের ম্যানেজার ফোনটা ধরেই ভিতরে চলে গেল। একটু পরেই একজন ঢ্যাঙা কালো লোককে সঙ্গে করে সে ফিরে এলো। তার চেহারা দেখলেই বোঝা যায় যে তার শরীরে প্রচুর শক্তি বিদ্যমান। অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক বুঝতে পারল যে এই কালো ঢ্যাঙা লোকটি শামসুল সর্দার। শামসুল সর্দার ফোনটা ধরে চুপচাপ কি যেন শুনল। তারপর ফোনটা নামিয়ে ঘর থেকে বেরিয়ে মোড়ের মাথায় একটা ট্যাক্সিতে চেপে বসল। অ্যাংলো ইন্ডিয়ান বেশি দীপক ও চিনিম্যান বেশি রতনও একটা ট্যাক্সিতে চেপে পূর্বোক্ত ট্যাক্সিখানাকে অনুসরণ করে চলল। কলকাতার বুকের ওপর দুটো ট্যাক্সি এগিয়ে চলল নিরাপদ দূরত্ব বজায় রেখে। স্থান ডালহৌসি স্কোয়ার ওয়েস্ট। জিপিওর ঠিক সামনে একটা মরিস গাড়ি চুপচাপ দাঁড়িয়ে আছে। ভেতরে বসে আছে দুজন আরোহী, আর সামনে একজন ড্রাইভার। ঢং ঢং করে বেলা 10টার ঘন্টা বাজল। দেখা গেল দুটি গাড়ি ডালহৌসি স্কোয়ার ধরে এগিয়ে চলেছে। সামনেরটি জালি দিয়ে ঘেরা, আর পিছনেরটি একটি মিলিটারি লরি। তাতে 8 জন মিলিটারি সশস্ত্র অবস্থায় বসে আছে। মিলিটারি লরিটি মরিস গাড়িটিকে অতিক্রম করা মাত্র সেটাকে লক্ষ্য করে কেউ একজন হাত বোমা ছুঁড়ে মারল। বাতাসকে মথিত করে শোনা গেল হাত বোমার সঘন গর্জন। মিলিটারি লরি থেকে কয়েকজন মিলিটারি ছিটকে পড়ল রাস্তার উপরে। আর ঠিক এমন সময় উল্টো দিক থেকে ছুটে এলো একখানা শেভরলে গাড়ি। তার উপরে বসে আছে 8 জন আরোহী। প্রত্যেকের হাতে পিস্তল, উদ্যত হয়ে রয়েছে রক্ত পিপাসায়। মরিস গাড়িটির 2 জন আরোহীও গাড়ি থেকে নেমে দাঁড়ালো। তাদের হাতেও উদ্যত পিস্তল। জাল দিয়ে ঘেরা গাড়ির সামনে এসে ড্রাইভারের বুকের ওপর 4টি পিস্তল উদ্যত হলো। অবশিষ্ট 4 জন ছুটে গেল আহত মিলিটারিদের বাধা দিতে। বাকি 2 জন ধরাধরি করে কতগুলো প্যাকেট মরিস গাড়িতে তুলল। কাজ সম্পূর্ণ হলে দস্যুদের সকলে নিজ নিজ গাড়ির উদ্দেশ্যে ছুটে গেল। প্রত্যেকে গাড়িতে উঠে বসতেই গাড়ি দুটো স্টার্ট দিল। ছুটে বেরিয়ে গেল উল্কার গতিতে। কিছুক্ষণ পরেই যখন চারিদিকে টেলিফোন যোগে প্রচারিত হলো যে ডালহৌসি স্কোয়ারের বুকের ওপর প্রকাশ্য দিবালোকে ভারত গভর্নমেন্টের জরুরি দলিলপত্রগুলো খোয়া গিয়েছে, তখন জনসাধারণের মধ্যে বিপুল বিস্ময়ের অব্যক্ত গুঞ্জন ছড়িয়ে পড়ল। সবাই বলতে লাগলো, এ নিশ্চয়ই বাজ পাখির কাজ। প্রত্যেক পুলিশ স্টেশনে খবর প্রচারিত হলো, যে করেই হোক বাজ পাখিকে ধরা চাই। বিখ্যাত গোয়েন্দা দীপক চ্যাটার্জি ও তার সহকারী রতনলাল খবরটা শুনে মৃদু হাসল মাত্র, যেন তারা আগেই জানত যে এরকম একটা ঘটনা নিশ্চয়ই ঘটবে। বিকেল 5টা। দীপক চ্যাটার্জির চেম্বারে বসে আছে তার সহকারী রতনলাল আর ইন্সপেক্টর মিস্টার চ্যাটারসন।
মিস্টার চ্যাটারসন জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আমরা কি দিনের পর দিন এইভাবে ব্যর্থ হতে থাকবো আর বাজ পাখি সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে? এইভাবে চললে তো আমাদের চাকরি ছেড়ে দিয়ে বিশ্রাম নিতে হবে। মহারাজের হিরে চুরির কিনারা হতে না হতেই আবার ভারত গভর্নমেন্টের মূল্যবান দলিল চুরি। রতনলাল বলল, সত্যি কথা বলতে কি মিস্টার চ্যাটারসন, রুস্তমজি, শাহজাদা ইত্যাদির খোঁজ আমরা আগেই পেয়েছিলাম, কিন্তু ওদের ধরলে বাজ পাখি সাবধান হয়ে যেত, সেই ভয় ওদের ধরিনি। কিন্তু রতন, এখনো ওদের না ধরলে আমাদের সম্মান রক্ষা করা যে মুশকিল হয়ে যাচ্ছে। এমন সময় ঘরে প্রবেশ করল একজন উন্মাদ শ্রেণীর চিনেম্যান বেশি লোক। তাকে দেখে চ্যাটারসন চমকে উঠতেই সে হেসে বলল, ভয় পাবেন না মিস্টার চ্যাটারসন, আমি দীপক। আপনাদের সম্মান রক্ষার কোনো ভয় নেই। শুধু আজ সন্ধে 8টার সময় 50 জন সশস্ত্র পুলিশ নিয়ে আপনি হাওড়া স্টেশনে অপেক্ষা করবেন। আপনারা সাধারণ যাত্রীদের পোশাকেই আসবেন। আমার কাছে খবর আছে যে বাজ পাখি তার দলবল নিয়ে আজই পালাচ্ছে। শেষ মুহূর্তে তাকে গ্রেপ্তার করে আমি প্রমাণ করতে চাই যে ওস্তাদের মার শেষ রাতেই হয়। দীপকের কথা শুনে মিস্টার চ্যাটারসন নির্বাক হয়ে বসে রইলেন। ঢং ঢং করে রাত 9টার ঘন্টা বাজল। হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে একখানি এক্সপ্রেস ট্রেন ছাড়বে, আর মাত্র 5 মিনিট বাকি আছে ট্রেনটির প্ল্যাটফর্ম ছাড়তে। ওয়ার্নিং ঘন্টা পড়ে গেছে। একজন খুনখুনে বুড়ি একটা লাঠিতে ভর দিয়ে গেট দিয়ে ঢুকলো। একজন টিকিট চেকার টিকিটটা দেখেই তাকে ছেড়ে দিল। এমন সময় শোনা গেল, মাথার উপর হাত তোলো বাজ পাখি, একটু চালাকি করলে তোমার মৃত্যু কিন্তু অনিবার্য। দীপক চ্যাটার্জি নিজের ছদ্মবেশ খুলে ফেলে দিল। রতনলাল ও মিস্টার চ্যাটারসন ছুটে এলো। বাজ পাখিকে ঘিরে ফেলল পুলিশি ফৌজ। দীপক হাসতে হাসতে বলল, মিস্টার চ্যাটারসন, এই হলো আমাদের বাজ পাখি, ওরফে হোটেলের পরিচালক চ্যাংফু। ছদ্মবেশ ধরতে এর জুড়ি সারা ভারতে একটুও পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। আচ্ছা, ওই সেকেন্ড ক্লাস কামরা দুটোকে ঘিরে ফেলুন। ওতে রুস্তমজি, ওয়াংলি আর শামসুলেরা ছদ্মবেশে আছে। এমনকি ওই যে বাঙালি ভদ্র মহিলাকে দেখলেন, উনিও বাঙালি নন, বার্মিজ, ওনার নাম মাতেন। দুটি কামরায় ঘিরে ফেলা হলো। সমস্ত লোককে কামরা থেকে টেনে নামানো হলো। একটি বড় সুটকেসে গোপন দলিলগুলো পাওয়া গেল। একটি ছোট ট্রাঙ্কে একটি চিনেমাটির বুদ্ধ মূর্তি বের হলো। সেটিকে আছাড় দিয়ে ভেঙে ফেলতেই তার মধ্যে থেকে বেরিয়ে এলো বিশালগড়ের মহারাজের অপহৃত রক্তহীরা। অপরাধীদের পুলিশ বেষ্টনীর মধ্যে করে পুলিশের লরিতে তোলা হলো। বাজ পাখিকে একটি গাড়িতে বসিয়ে তার দুদিকে দুজন মিলিটারি বন্দুক উঁচু করে বসে রইল। গাড়ি দুটি যখন লালবাজারের দিকে রওনা হলো তখন রাত 10টা। পরের দিন ভোরে দীপক চ্যাটার্জির চেম্বারের ফোনটা সশব্দে বেজে উঠল। হ্যালো, গোয়েন্দা দীপক চ্যাটার্জি স্পিকিং। কে বলছেন? দীপক, আমি মিস্টার চ্যাটারসন বলছি। হ্যাঁ মিস্টার চ্যাটারসন, বলুন, কি খবর? একটা খারাপ খবর আছে। গতকাল রাত্রে বাজ পাখি কারারক্ষীকে ফাঁকি দিয়ে আবার পলায়ন করেছে। আমারও তাই মনে হয়েছিল মিস্টার চ্যাটারসন। তাহলে গল্পের এখানে শেষ নয়, গল্প এখনো বাকি আছে। বাজ পাখি পালিয়ে গেলেও তার সঙ্গীদের বিচারে যে কারাদণ্ড হয়েছিল সে খবর আমরা সবাই জানি। কিন্তু দীপকের কথাই কি ঠিক? গল্প কি এখনো বাকি আছে? শেষ হলো শ্রী স্বপন কুমারের লেখা গোয়েন্দা দীপক চ্যাটার্জি ও বাজ পাখির পুনরাভিযান গল্পটির অন্তিম পর্ব। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না।
যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটি নতুন গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকো, শুনতে থাকো গল্পপট। ক্লান্ত দিনের শেষে একটা গল্প হয়ে যাক।